রিপ্রোডাক্টিভ হেলথ থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসতে পারে। এই চ্যাপ্টারটা প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের মধ্যে যদি আমরা ফলো করি তাহলে এই চ্যাপ্টারের ভেতর থেকেও প্রায় অনেকটা জায়গা রয়েছে জেনেটিক্সের, যেগুলো থেকে আমার প্রশ্ন কিন্তু আসতে পারে। না, আরএনএ আর ডিএনএ এর গঠন, আরএনএ আর ডিএনএ এর গঠনের মধ্যে কিরকম নিউক্লিওটাইডের গঠন থেকে কোশ্চেন আসতে পারে। না, নাইট্রোজেন বেসের গঠন তোমাদের রেডি করতে হবে না। তবুও বলে রাখি যে একবার চোখ বুলিয়ে যেও, আলটিমেটলি সেই আদরিনীকে আদর করে স্ট্রং রুটে জল ঢেলে আর ইলেকট্রিসিটি চার্জ খেয়ে তারপরে দেখতে পাচ্ছি পি এর কাছ থেকে ব্লক হয়ে এদিকে ওদিকে ডিফারেন্সিয়েশনের ম্যাট্রিক্সের ভেতরে ঢুকে শেষ পর্যন্ত সেই সায়েন্সের সাবজেক্ট, যেটা আমাদের সবার ভালোবাসার সাবজেক্ট, বায়োলজি এসে এখন আমাদের কাছে উপস্থিত। তো বায়োলজি এক্সামের জন্য যা যা প্রিপারেশন দরকার আজকে আমরা সেগুলোকে নিয়ে ডিসকাস করব। এই চ্যাপ্টারের মধ্যে পুরো বটনি অ্যান্ড জুলজির মধ্যে কোন কোন পার্ট থেকে আমাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে, কোনগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট টপিক, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকের এই অরিজিনাল সায়েন্স আমাকে মারবে এবারে না, ঠিক আছে, অরিজিনাল সায়েন্স, যে সায়েন্সকে ফিল করা যায় মনের ভেতর থেকে, তাহলে সেই সায়েন্সের টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ওয়েলকাম ইউ অল টু দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ পিডব্লিউ। তাহলে আজকে আমরা টোটাল বায়োলজির যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া রয়েছে, যে ডায়াগ্রামগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট রয়েছে, এমসিকিউতে ডায়াগ্রামও আসতে পারে, তাহলে সেইগুলো নিয়ে আজকে আমরা স্টার্ট করব। তাহলে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। মেন পরীক্ষা দিতে যাওয়ার আগে অ্যাটলিস্ট ওয়ান টাইম এই প্রত্যেকটা জায়গাকে যেন একবার চোখ বুলিয়ে যাবে। তাহলে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস উইথ ফুল অফ এনার্জি। তাহলে প্রথমেই বায়োলজির টপিকটার ভেতরে কি কি রয়েছে দেখে নি। না, বায়োলজি এই টপিকটার ভেতরে একে যদি আমরা সেপারেট করি তাহলে ফার্স্টেই যে টপিকটা আছে সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা থেকে মেনলি যে জায়গাটা তোমরা রেডি করবে সেটা হচ্ছে চ্যাপ্টারটা থেকে কম বেশি হলেও 4 থেকে 5টা এমসিকিউকে তোমরা ফলো করতে পারো। আর একটা যেটা জায়গা, এখান থেকে প্লয়েডি রিলেটেড কোয়েশ্চেন খুব বেশি আছে। চলো তাহলে একবার ডিটেলসে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেনের জায়গাগুলোকেও দেখে নেওয়া যাক। তাহলে কোয়েশ্চেনের জায়গার মধ্যে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কাছে পুংরেণু ও স্ত্রীরেণু। এই পুংরেণু আর স্ত্রীরেণুর গঠন, এদের থেকে আমার দুটোই মানে কিরকম প্লয়েডি লেভেলের একটা কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে প্লয়েডি লেভেলের, প্লয়েডি লেভেলের কোয়েশ্চেন আসে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেন আসে। তাহলে ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেন অ্যান্ড প্লয়েডি লেভেলের কোয়েশ্চেন, মানে মাইক্রোস্পোর মাদার সেলের মধ্যে থেকে যদি আমার কাছে পোলেন গ্রেন তৈরি হয় তাহলে কতগুলো তার মধ্যে প্লয়েডি থাকবে। তাহলে এই প্লয়েডি রিলেটেড যে এমসিকিউগুলো আমরা প্র্যাকটিস করেছি সেই প্র্যাকটিস করা কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে আসে। আর একটা ডায়াগ্রাম মানে গঠন রিলেটেড কোয়েশ্চেন দেখতে পাওয়া যায়। পরাগযোগের ধরন, পরাগযোগের ধরনের মধ্যে ইতর পরাগযোগ থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। ইতর পরাগযোগের মানে এই চ্যাপ্টারটাকে যদি আমি অ্যানালাইজ করি তাহলে এর জায়গা থেকে আমরা 1 থেকে 2টো কোয়েশ্চেনকে দেখতে পাবো, তো 2 আমি ধরতে পারি। ইতর পরাগযোগের থেকে বা পরাগযোগের বাহক থেকে, এই দুটো জায়গা থেকে আমার আরো প্রায় 2টো কোয়েশ্চেন এখানে আসতে পারে, আরো প্রায় 2টো কোয়েশ্চেন আমার এখানে আসতে পারে। যদি এখান থেকে রেণু থেকে কোয়েশ্চেন দেয় তাহলে এখানে দ্বিনিষেক থেকে কোয়েশ্চেন আমার নাও আসতে পারে, বা রেণু থেকে একটা কোয়েশ্চেন দিল, দ্বিনিষেক থেকে একটা কোয়েশ্চেন দিল, এরকম অল্টারনেট করতে পারে। তো নেক্সট যে টপিকটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্বিনিষেক। এখান থেকেও আমার 2টো কোয়েশ্চেনের মোটামুটি আসতে পারে, কোন দিক দিয়ে পরাগ রেণুর প্রবেশ করবে, তারপরে পরাগ রেণুর সঙ্গে যে গর্ভমুণ্ড বা গর্ভদণ্ডের মিথক্রিয়া তার থেকে কোয়েশ্চেন আমার কাছে আসতে পারে। তার ভ্রূণ ও শস্যের বিকাশ, ভ্রূণ ও শস্যের বিকাশের মধ্যে দ্বিবীজপত্রী ভ্রূণটা আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্বিবীজপত্রী, এই যে লিখে দিচ্ছি, দ্বিবীজপত্রী ভ্রূণটা আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্বিবীজপত্রী ভ্রূণের ডায়াগ্রাম থেকেও কিন্তু কোয়েশ্চেন আমাকে আসতে পারে। নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস, পার্থেনোকার্পি আর বহু ভ্রূণতা পলিএমব্রায়োনি। এই তিনটের ক্ষেত্রেই আমার উদাহরণ খুব গুরুত্বপূর্ণ। উদাহরণ থেকে জিজ্ঞেস করে যে এর মধ্যে থেকে এইটা হয়ে থাকে, তাহলে কলা কার উদাহরণের মধ্যে পড়ে, লেবু কার উদাহরণের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে উদাহরণ, তারপর ধরো না অযৌন জননের মাধ্যমে বীজ তৈরি করার পদ্ধতিকে আমরা কি বলে থাকি, তাহলে এইগুলোই প্রত্যেকটাই অপশন আকারে ভেবে নাও এবারে। নেক্সট হচ্ছে এখানে উদাহরণ বিশেষ গুরুত্বপূর্ণ একটা জায়গা বহন করছে। নেক্সট এবার এর মধ্যে থেকে ডায়াগ্রাম কোনটা কোনটা ইম্পর্টেন্ট দেখতে পাবো। প্রথম ডায়াগ্রাম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কার না পরাগ রেণুর গঠন। তাহলে পরাগ রেণুর ক্ষেত্রে এটা বহিস্তর, এক্সাইন, তার ভেতরে ইনটাইন, এখানে জেনারেটিভ সেল, এখানে আমার কাছে ভেজিটেটিভ সেল, মানে নালিকা কোষ, জনন কোষ, এক্সাইন স্তর, ইনটাইন স্তর। এই স্তরটা থেকে পরে যখন এখানে দেখতে পাওয়া যায় যে পরাগ নালী গঠন হচ্ছে, সেই গঠনটাও কিন্তু আমাদের কাছে একটু ইম্পর্টেন্ট হয়ে যায়।
কারণ আগে যখন এখান থেকে কোশ্চেন আসতো বোর্ডেতে এই জায়গা থেকে কিন্তু বহুবার কোশ্চেন আমাদের দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পুংলিঙ্গধরের উৎপত্তি। তাহলে পুংলিঙ্গধরের উৎপত্তি রিলেটেড এই ডায়াগ্রামটা আমার কাছে 1 নম্বর ইম্পর্টেন্ট। 2 নম্বর যে ইম্পর্টেন্ট ডায়াগ্রামটা রয়েছে সেটা হচ্ছে এইটা, সেই জিজ্ঞাসা চিহ্নের মতো স্ট্রাকচারটাকে নিয়ে আমরা আরেকবার এঁকে ফেলি। এই গঠনটা, ঠিক আছে, এর ভেতরে আমরা কি দেখতে পাবো না, এর ভেতরে রয়েছে আমার কাছে ভ্রূণথলি। ভ্রূণথলির গঠন আলাদাভাবে আমরা দেখব। আর এই যে পুরো অংশটা রয়েছে, পুরো অংশটার গঠনটাও কিন্তু আমাদের কাছে একবার ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টকে আমার দেখে রাখতে হবে, যেমন এটাকে কি বলে, ডিম্বক, এটাকে বৃন্ত বলছে। তারপর যেখানে যুক্ত হচ্ছে তাকে বলছে ডিম্বক নাভি, এটা হচ্ছে ডিম্বত্বক, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কি ভ্রূণথলি। তাহলে এই পয়েন্টগুলো আমার এখানে ইম্পর্টেন্ট, কারণ এখানে এবিসিডি করে এই কোয়েশ্চেনটা আসার চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা এর ভেতরের এই গঠনটাকে নিয়েও আমরা একটুখানি আলোচনা করে নিই, এই গঠনটাকে নিয়েও একটুখানি আমরা আলোচনা করে নিই। কি কি রয়েছে, উপরের দিকে 3টে, কোন দিকে থাকবে না, যেদিকটা আমার কাছে ভ্রূণ এই ডিম্বক মূল চ্যালাজা, সেই দিকে দেখতে পাবো 3টে প্রতিপদ কোষ রয়েছে। প্রতিপদ কোষ ছাড়া এদিকে কি দেখতে পাবো না, এর ঠিক উল্টো দিকে দুদিকে 2টো সহকারী কোষ, মাঝখানে রয়েছে আমার কাছে ডিম্বকোষ, আর এখানে নির্ণীত নিউক্লিয়াস। এই যে 7টা কোষ যুক্ত, ঠিক আছে, 7 সেল 8 নিউক্লিয়েটেড স্টেজ, এইটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম। তাহলে এর ক্ষেত্রেও এইটাকে কি বলে, এইটার নাম কি, এই দুটোর নাম কি, আর এইটার নাম কি, এই নামগুলোকে আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ। বেশ, এরপরে দ্বিনিষেক প্রক্রিয়া। দ্বিনিষেক প্রক্রিয়ার মধ্যে কি হয়ে থাকে, দ্বিনিষেক প্রক্রিয়ার মধ্যে অনেক সময় এই ডায়াগ্রামটাকে দিয়ে দেয়, এই ডায়াগ্রামটাকে দিয়ে দেয় যে একটা দিকের সহকারী কোষটা খণ্ডিত হয়ে গেছে এদিকে, আর মাঝখানে ডিম্বকোষটা রয়েছে, এখানে এসে পরাগনালীটা এইভাবে যুক্ত হয়েছে, এখানে এসে পরাগনালীটা এইভাবে যুক্ত হয়ে এর ভেতরে 2টো পুং গ্যামেটকে স্থানান্তর করেছে। এখানে দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে নির্ণীত কোষ, আর উপরের দিকে 3খানা আমার কাছে প্রতিপদ কোষ রয়েছে। তাহলে এই যে ডায়াগ্রামটা, এটাও আমার এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডায়াগ্রামের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এই ডায়াগ্রামটার জায়গাটা দেখে নিলাম। বেশ, এরপর দ্বিবীজপত্রী ভ্রূণের গঠন যদি বলে, তাহলে দ্বিবীজপত্রী ভ্রূণের গঠনের মধ্যে এই দুটো হচ্ছে আমার কাছে বীজপত্র, এই একটা বীজপত্র, এই একটা বীজপত্র, মাঝখানে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটাকে বলা হয় প্লিমিউল। প্রিমিউল থেকে আমার কাণ্ড তৈরি হয়, আর এটা হচ্ছে আমার র্যাডিক্যাল। তাহলে দ্বিবীজপত্রী ভ্রূণের গঠনের মধ্যে এই দুটোর গঠনকে কি বলা হয়, এইটার গঠনকে কি বলা হয়, এটা ভ্রূণযৌক্ষ, এটা কি জিনিস, এটা কি জিনিস, এই একটা গঠন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর একবীজপত্রী ভ্রূণের ক্ষেত্রে বলি না, একবীজপত্রী ভ্রূণের ক্ষেত্রে এরকম ধরনের একটা গঠনকে আমরা দেখতে পাই, ঠিক আছে। এই গঠনটার উপর আবার একটা পাতার মতো অংশ থাকে, এর ক্ষেত্রে মেনলি এই যে পাতার মতো অংশটা, এখান থেকে এই কোশ্চেনটা দেয়, এটাকে কি বলা হয় আর এটাকে কি বলা হয়। উপরেরটাকে কোলিওপটাইল, নিচেরটাকে কোলিওরাইজা, আর এটা হচ্ছে আমার কাছে বীজপত্র, ঠিক আছে। তাহলে মোটামুটি আমি একটা এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামগুলোকে আমি এখানে এঁকেও দিলাম বলতে গেলে, ঠিক আছে। রাফ ড্রয়িং করেছি, তোমরা একবার এগুলোকে চেক করে নেবে, একবার দেখে নেবে, ডায়াগ্রামের পয়েন্টগুলোকে একবার ম্যাচ করিয়ে নেবে, কারণ এই ডায়াগ্রামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে, ঠিক আছে। ডায়াগ্রাম রিলেটেড যদি কোয়েশ্চেন দেয়, তাহলে আর একটা গঠন এখানে আমাকে দিতে পারে, সেটা হচ্ছে পৌংধানী বা পরাগধানী। সেই পরাগধানীর ভেতরের স্তরের যে গঠন, এই যে এই স্তরগুলো যেগুলো রয়েছে, এন্ডোথেশিয়াম, ট্যাপেটাম, এই যে স্তরগুলো রয়েছে, সেই স্তরের গঠনটাও আমাদের কাছে আসতে পারে। তাহলে এই একটা আর একটা ডায়াগ্রাম আমি এখানে দেখতে পেলাম, ঠিক আছে। বেশ, তাহলে এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এর মধ্যে থেকে উদাহরণগুলোকে, সপুষ্পক উদ্ভিদের যৌনজননের মধ্যে উদাহরণগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেবে। আর এই যে টপিকগুলো বললাম, সেই টপিকগুলোকে যেন একটু মনে দিয়ে ভালো করে দেখে নেবে এক্সাম দিতে যাওয়ার আগে। নেক্সট, পরের যে চ্যাপ্টার রয়েছে হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন, সেই মানব জনন চ্যাপ্টারটার মধ্যে থেকে কোনগুলোকে দেখতে পাবো না, এর মধ্যে থেকে প্রথম যেটা আমার দরকার সেটা হচ্ছে হিস্টোলজিক্যাল স্টাডি। হিস্টোলজিক্যাল স্টাডি মানে হচ্ছে কলাস্থানিক গঠন, কার কার না, একটা হচ্ছে শুক্রাশয় আর একটা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় আর শুক্রাশয়ের যে কলাস্থানিক গঠন, এই দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট। এখানে আমি দুটো ডায়াগ্রামকেই দিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে পয়েন্টগুলোও করা আছে। এই দুটো ডায়াগ্রামও ইম্পর্টেন্ট, দুটো টপিকও আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে এই টিবিউলটাকে কি বলা হয়, এই টিউবটাকে কি বলা হয়, কর্পাস লিউটেম কি থেকে তৈরি হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে কিন্তু আসতে পারে। নেক্সট কি বলেছে, এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিসের মধ্যে মরুলা, গ্যাস্ট্রুলা, ব্রাস্টুলা যে দশাগুলো রয়েছে, সেই এমব্রায়োজেনেসিসের দশাগুলোর মধ্যে মরুলা দশাটা বলেছে সব থেকে ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে, গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা, ওই যে আবার প্লয়েডি লেভেল নিয়ে, এখানে একটা প্লয়েডি লেভেল নিয়ে কোশ্চেন আসতে পারে।
প্লয়েডি লেভেল নিয়ে কোশ্চেন আসতে পারে। এই হ্যাপ্লয়েড হবে কখন, কখন ডিপ্লয়েড হবে, এই নিয়ে একটা কোশ্চেন কিন্তু এখানে আসতে পারে। আর মনে রেখো গ্যারান্টেড একটা জায়গা থেকে প্রশ্ন আসবেই আসবে, সেটা হচ্ছে হরমোন নিয়ে। হরমোন নিয়ে প্রশ্ন তুমি পাচ্ছই, পরীক্ষার হলেতে গিয়ে এটা ম্যাচ করিয়ে নিও যে হরমোন রিলেটেড কোশ্চেন রয়েছে কিনা। কি বলেছে, এলএইচ, এফএসএইচ অ্যান্ড এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, এর সঙ্গে সঙ্গে প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন, এই 5টা হরমোনের কাজ, এরা কখন খরিত হয়, কে এদেরকে খরিত করে, এই 3টে পয়েন্টকে খুব ভালো করে দেখবে। তাহলে কি কি বললাম না, 1 নম্বর হচ্ছে কাজ, কখন এটা খরিত হয়, আর একটা হচ্ছে কি এদের কে ক্ষরণ করে, কে ক্ষরণ করে, এই 3টে পয়েন্টকে দেখে নেবে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটাও বলে দিই, সেটার নাম হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন, ঠিক আছে, প্রোল্যাকটিন হরমোন। তাহলে প্রোল্যাকটিন হরমোন, এই টোটাল 6টা হরমোনের এই 3টে পয়েন্টকে অ্যাটলিস্ট দেখে যেও, অ্যাটলিস্ট দেখে যেও। ডায়াগ্রামের মধ্যে শুক্রাণুর গঠন আমার কাছে ইম্পর্টেন্ট, আর এই দুটোর হিস্টোলজিক্যাল স্টাডি, মানে বুঝতেই পারছো যে কলাস্থানিক গঠন কার, শুক্রাশয় আর ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন আমার কাছে ডায়াগ্রামের মধ্যে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার কাছে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে এই 5টা টপিককে যেন খুব ভালো করে ফোকাস করবে। এই চ্যাপ্টার থেকে অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6টা কোশ্চেনকে তোমরা দেখতে পাবে, 5 থেকে 6টা কোশ্চেন এই চ্যাপ্টারের মধ্যে তোমরা পাবে, ঠিক আছে। নেক্সট, এরপর যদি যাই, নেক্সট যেটা হচ্ছে আমার কাছে রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথ থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসতে পারে। সেই 3-4টে কোশ্চেনের মধ্যে কিরকম ধরনের কোশ্চেন রয়েছে একটুখানি দেখে নিই। 3 নম্বর, এর ভেতরে ডায়াগ্রাম থেকে সব থেকে বেশিবার আসা যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ভেসেকটমি আর টিউবেকটমির ডায়াগ্রাম, ঠিক আছে। ভেসেকটমি কাকে বলে, টিউবেকটমি কাকে বলে। ভেসেকটমিতে এই যে টিউবটাকে কাটা হয় এটার নাম কি, টিউবেকটমিতে এই যে টিউবটাকে কাটা হয় এর নাম কি। তাহলে খুব সহজ প্রশ্ন, বুঝতেই পারছো। এর সঙ্গে সঙ্গে কি রয়েছে, অ্যামনিওসিনটেসিস। অ্যামনিওসিনটেসিস থেকে এখানে কোশ্চেন কিন্তু দিয়ে দেয়, অ্যামনিওটিক ফ্লুইডের কারণের জন্য বা অ্যামনিওসিনটেসিস কেন করা হয়, এর ফলে কি হয়, এর ফলে আমরা কোন ধরনের রোগকে শনাক্ত করতে পারবো। তাহলে 4টে রোগের নাম দিল, 4টে রোগের নাম দেওয়ার পরে বললো এর মধ্যে থেকে কোন রোগটাকে শনাক্তকরণ করা যায়। তাহলে অ্যামনিওসিনটেসিস শুধুমাত্র ক্রোমোজোম ঘটিত রোগকেই কিন্তু শনাক্ত করতে সাহায্য করে, ঠিক আছে, জিন দ্বারা ঘটিত রোগকে শনাক্তকরণ করতে পারে না। তাহলে এটা মাথার মধ্যে রেখো যে অ্যামনিওসিনটেসিস ক্রোমোজোম ঘটিত যে রোগগুলো রয়েছে তাকে শনাক্তকরণের জন্য সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে গনোরিয়া অ্যান্ড সিফিলিস। গনোরিয়া অ্যান্ড সিফিলিস বলতে গেলে কোনটা না, এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিডি বলা হয়, ঠিক আছে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকে গনোরিয়া, সিফিলিস, এদের প্যাথোজেনের নাম, কোন ধরনের কে রোগটা করায় তার নাম এখানে ইম্পর্টেন্ট, বিজ্ঞানসম্মত নাম এখান থেকে আসে। আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের মধ্যে কপার নিঃসরণ, হরমোনকারী নিঃসরণ আর নন মেডিকেটেড ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, তিনটেরই এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট এখানে আমার কাছে। তিনটেরই এক্সাম্পল, নন মেডিকেটেডের মধ্যে লাইপিস লুপ রয়েছে, তারপরে কপার নিঃসরণের মধ্যে আমার কাছে কপার টি, কপার 7, মাল্টিলোড 375, এদের নাম রয়েছে, এইগুলো কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। টেস্ট টিউব বেবি পদ্ধতি, টেস্ট টিউব বেবি যে পদ্ধতি রয়েছে সেই টেস্ট টিউব বেবি পদ্ধতির মধ্যে আমরা গিফট, GIFT, ঠিক আছে, GIFT গিফট, তারপরে ZIFT জিফট, ঠিক আছে, তারপরে AI আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এই প্রত্যেকটার কিন্তু পুরো কথা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। গ্রাফিয়ান গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, তারপর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এই নামগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই নামগুলো থেকে জিআইএফটির ফুল ফর্ম কি, FIF কি বলে, জিআইএফটি, ZIFTর ফুল ফর্ম কি, জিফটের ফুল ফর্ম কি, এরকম ধরনের কোশ্চেন দিয়ে থাকে। আর এমটিপি থেকে আবার এখানে কোশ্চেন আসে, সপ্তাহ রিলেটেড কোশ্চেন এখানে সব থেকে বেশি আসে। এমটিপি থেকে কি আসবে না, এখানে সপ্তাহ রিলেটেড, কত সপ্তাহে, এরকম সপ্তাহ রিলেটেড কোশ্চেন এখানে আমি বেশি দেখতে পাই। এই দুটো ডায়াগ্রাম এখানে আমার কাছে ইম্পর্টেন্ট। কি কি, একটা হচ্ছে ভেসেকটমি আর একটা হচ্ছে টিউবেকটমি। তাহলে বুঝতেই পারছো এই যে পুরো পার্টটা রয়েছে তার মধ্যে থেকে কিরকম ধরনের প্রশ্ন আমার এখানে আসতে পারে। নেক্সট, এরপরে যে জায়গা দুটো থেকে ম্যাক্সিমাম প্রায় 7-14 নম্বরের কোশ্চেনকে প্রায় দেখতে পাবে, 14 নম্বরের কোশ্চেন, এক একটা চ্যাপ্টার থেকে প্রায় 7টা করে MCQ থাকতে পারে। সেই চ্যাপ্টারটা প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। তার মানে কি, কোনটা, মেন্ডেলিয়ান জেনেটিক্স। মেন্ডেলিয়ান জেনেটিক্সে দ্বিসংকর জনন থেকে ডেফিনেটলি কোশ্চেন দেখতে হবে। বীজের সংখ্যা দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে বার করতে হবে যে এর মধ্যে থেকে হলুদ কতগুলো, এখান থেকে গোল কতগুলো, এর মধ্যে থেকে রিঙ্কেল কতগুলো, যে জিনিসটা তোমরা এখন ইজিলি পারো করতে, ঠিক আছে। তো কি কি রয়েছে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন থেকে প্রথম কি কি রয়েছে দেখো, দ্বিসংকর জনন থেকে। দ্বিসংকর জনন থেকে কোন কোশ্চেনগুলো দেখবো না, দ্বিসংকর জনন থেকে বীজ দেওয়া থাকবে, বীজের সংখ্যা দেওয়া রয়েছে,
সেই বীজের সংখ্যার থেকে আমাদের বার করতে হবে কতগুলো কি অপত্য হবে। বীজের সংখ্যা থেকে অপত্যের শতকরা পার্সেন্টেজ কতটা হবে বা অপত্যের মধ্যে কত হারে রয়েছে, সেই বীজের সংখ্যা থেকে অপত্য রিলেটেড কোশ্চেন কিন্তু দ্বিসংকর জননে আসবে। মেন্ডেলীয় বিচ্যুতি প্রচন্ড গুরুত্বপূর্ণ। মেন্ডেলীয় বিচ্যুতি থেকে ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের কোশ্চেনকে আমরা দেখতে পাবো, ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের কোশ্চেনকে আমরা দেখতে পাবো। তার মধ্যে থেকে মেন্ডেলীয় বিচ্যুতির ভেতরে কোনটাকে বেশি গুরুত্ব দেব, এর মধ্যে থেকে রয়েছে আমাদের কাছে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা, যেটা রয়েছে ইনকমপ্লিট ডমিনেন্স। সেই ইনকমপ্লিট ডমিনেন্সকে আমরা এখানে বেশি গুরুত্ব দেব, কারণ এটা থেকে অনেকগুলো উদাহরণ রয়েছে আর অনেকগুলো আমাকে এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যান্ডালুসিয়ান মুরগি একটা কোডমিনেন্সের এক্সাম্পলের মধ্যে পড়ে। ঠিক আছে, ইনকমপ্লিট ডমিনেন্সের মধ্যে আমার কাছে মিরাবিলিস জালাপার একটা এক্সাম্পল রয়েছে। তাহলে এই যে এক্সাম্পলগুলো রয়েছে এদের ফিনোটাইপ রেশিও, জিনোটাইপ রেশিও থেকে কোশ্চেন কিন্তু আসবে। টেস্ট ক্রস থেকেও একটা দুটো আমি ভাবতে পারি কোশ্চেন দিতে পারি। প্লিওট্রপি অ্যান্ড পলিজেনিক ইনহেরিটেন্স, প্লিওট্রপি আর পলিজেনিক ইনহেরিটেন্স, এর মধ্যে প্লিওট্রপি ঘটিত রোগ এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে পিকেইউ, ফিনাইল কিটোনিউরিয়া। আর পলিজেনিক ইনহেরিটেন্স যেটাকে আমরা দেখতে পাই, সেই পলিজেনিক ইনহেরিটেন্সের মধ্যে মানুষের যে ত্বকের বর্ণ বা মানুষের উচ্চতা সেগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই দুটোর কি কি কাজ, মানে কারা কারা পলিজেনিক ইনহেরিটেন্স করে, কোন কোন গঠনগুলো, আর কে আমার প্লিওট্রপি দেখায়। নেক্সট হচ্ছে বংশগতির ক্রোমোজোমীয় গঠন। বংশগতির ক্রোমোজোমীয় গঠন মানে হচ্ছে এখানে শুধুমাত্র সাটেন অ্যান্ড ব্রোভারি এদেরটা নয়, আমি তার সঙ্গে সঙ্গে আরও টিএইচ মর্গানের কথাও বলছি, যে বংশগতির ক্রোমোজোমীয় গঠন এখানে লিঙ্কেজ থেকে একটা দুটো প্রশ্ন কিন্তু আমি দেখতে পারি, যদিও লিঙ্কেজ থেকে আমার একটা দুটো প্রশ্নকে আমি এখানে দেখতে পারি, যদিও এটার চান্স একটুখানি, যদি কোশ্চেনের প্যাটার্নটা যদি একটু টাফ হয় তাহলে লিঙ্কেজ থেকে, যদি মডারেট লেভেল হয় তাহলে লিঙ্কেজ থেকে হয়তো নাও দিতে পারে, কারণ টাফ কোশ্চেন বা ক্যালকুলেটিভ কোশ্চেনের ক্ষেত্রে লিঙ্কেজ থেকে কোশ্চেন আমি দেখতে পাই। নেক্সট কি বলছে, এবীয় রক্তের শ্রেণীবিভাগ। এবীয় রক্তের শ্রেণীবিভাগ থেকে ওই পুরুষ এ রক্তের গ্রুপ ছিল, স্ত্রী বি রক্তের গ্রুপ ছিল, এইরকম ধরনের একটা ক্যালকুলেটিভ কোশ্চেন কিন্তু এখানে আসবে। তাহলে সেই পুরুষ, এই স্ত্রী ও পুরুষের মধ্যে বিবাহ দিলে এদের সন্তানের মধ্যে রক্তের গ্রুপ কি হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, আর এইটা সন্তানের মধ্যে রক্তের গ্রুপ বার করাটা খুব ইজি কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা আমি এখানে ভাবতে পারি। দেখো এখানে লেখা রয়েছে লিঙ্কেজ ও জিন ম্যাপিং। লিঙ্কেজ ও জিন ম্যাপিং সংক্রান্ত একটা দুটো ম্যাথামেটিক্স আমাকে দিতে পারে, যার মধ্যে সেই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির সম্পর্কে, যেরকমভাবে আমরা জানি যে লিঙ্কেজের সঙ্গে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির কি ধরনের সম্পর্ক, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে লিঙ্কেজ কি হবে, জানি এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে সেই ধরনের কিছু ক্রোমোজোমাল ম্যাপিং রিলেটেড আমাদের কোশ্চেন এখানে আসতে পারে। নেক্সট হচ্ছে মেন্ডেলীয় ত্রুটি আর ক্রোমোজোমীয় ত্রুটি। মেন্ডেলীয় ত্রুটি আর ক্রোমোজোমীয় ত্রুটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ক্যারিওটাইপিং। কোনটার মধ্যে, ক্লিনফেল্টারের মধ্যে কীরকম ধরনের ক্রোমোজোমের বিন্যাস থাকে, ডাউন সিনড্রোমের মধ্যে কীরকম ধরনের ক্রোমোজোমের বিন্যাস থাকে, তাহলে ওইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কোনটা দেখবো, ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং গুলোকে এখানে আমি সব ফলো করব। ঠিক আছে, ডায়াগ্রাম থেকে কি আসতে পারে, ডায়াগ্রাম থেকে এই চ্যাপ্টারে খুব একটা নর্মালি আসে না। ঠিক আছে, তবুও যদি বলি ডায়াগ্রাম রিলেটেড, তাহলে একটা দিতে পারে ওই আমার কাছে দ্বিসংকর জনন নিয়ে, যদি একটা এই খর্ব গাছ স্মল টি তার সঙ্গে সঙ্গে একটা লম্বা গাছ এরমভাবে ক্যাপিটাল টি এদের মধ্যে সংকরায়ন করলাম, তাহলে F1 প্রজন্মের মধ্যে কি রকম ধরনের গাছকে দেখতে পাবো। মানে এগুলো খুব সহজ প্রশ্ন হবে, এগুলো খুব সহজ প্রশ্ন হবে। ডায়াগ্রাম রিলেটেড যদি কোনো প্রশ্ন এখান থেকে এসেও থাকে তাহলে সেটা তুমি আরামসে করতে পারবে, সেটা নিয়ে তোমাকে মানে এক্সট্রা ভাবতে হবে, খুব কঠিন হয়ে যাবে সেরকম কিছু নয়। তবে এই চ্যাপ্টার থেকে মেনলি ওই রকম ধরনের ক্যালকুলেটিভ কোশ্চেনকে আমি এই চ্যাপ্টার থেকে অনেক বেশি দেখতে পাবো। ক্যালকুলেটিভ টাইপের কোশ্চেন মানে একটু আমাকে অ্যানালাইজ করতে হবে। চেকার বোর্ড থেকে একটা কোশ্চেন আমি বলে রাখি না, চেকার বোর্ড থেকে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা কিন্তু আমার এখানে একটা আসতে পারে। ঠিক আছে, চেকার বোর্ড রিলেটেড একটা কোশ্চেন কিন্তু আমার কাছে আসতে পারে। আর কিছু বিজ্ঞানীর নাম, এখানে কিছু বিজ্ঞানীর নাম, কোন বিজ্ঞানী আমার কাছে মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কার করেন, কোন বিজ্ঞানী আমার কাছে বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব দেন। ঠিক আছে, তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আমাকে একটুখানি মনে রাখতে হবে। বিজ্ঞানীর নামটা এখানে আমার কাছে ইম্পর্টেন্ট, চেকার বোর্ড আমার এখানে ইম্পর্টেন্ট। তাহলে এই তো হচ্ছে আমার কাছে গল্প, এই হচ্ছে আমার কাছে গল্প, খুব ইজি, খুব ইজি। এই চ্যাপ্টার থেকে ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন খুব একটা সেরকম থাকবে না, যদি বা থাকে তাহলে সেটা তোমার ইজি থাকবে, কোনো অসুবিধা কিছু হবে না।
বেশ, নেক্সট চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের কাছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের মধ্যে যদি আমরা ফলো করি তাহলে এই চ্যাপ্টারের ভেতর থেকেও প্রায় অনেকটা জায়গা রয়েছে জেনেটিক্সের, যেগুলো থেকে আমার প্রশ্ন কিন্তু আসতে পারে। যেরকম কিরকম দেখো না, আরএনএ আর ডিএনএ এর গঠন, আরএনএ আর ডিএনএ এর গঠনের মধ্যে কিরকম নিউক্লিওটাইডের গঠন থেকে কোশ্চেন আসতে পারে। না, নাইট্রোজেন বেসের গঠন তোমাদের রেডি করতে হবে না, তবুও বলে রাখি যে একবার চোখ বুলিয়ে যেও, খুব একটা গুরুত্বপূর্ণ নয় নাইট্রোজেন বেসের গঠনটা, কিন্তু নিউক্লিওটাইডের গঠনটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ডিএনএ বা আরএনএ এর গঠনের মধ্যে কোনটা দেখবো না, এখানে নিউক্লিওটাইডের গঠন, এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিউক্লিওটাইডের গঠনের পর কোনটা আরেকটা জিনিস যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে একটা ডিএনএ এর দৈর্ঘ্য কত, এর পাকের গঠন কিরকম কি হয়। তার মানে ওয়াটসন ক্রিক যে মডেলটা আমরা জানি, সেই ওয়াটসন ক্রিক মডেলটা সম্পর্কে এই দুটো স্ট্যান্ডার্ড ডিস্টেন্স কত, একটি সম্পূর্ণ পাকের মধ্যে ডিস্টেন্স কত দেখতে পাওয়া যায়, একটি সম্পূর্ণ পাকের মধ্যে কতগুলি বেস পেয়ার দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় ওয়াটসন ক্রিক মডেল। ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল, এই ওয়াটসন ক্রিক মডেলটা আমার এখানে ইম্পর্টেন্ট। ওয়াটসন ক্রিক মডেল থেকে দু চারটে কোশ্চেন এখানে চলে আসতে পারে। ওকে, হিস্টোন প্রোটিন কি রকম ধরনের প্রোটিন, এর মধ্যে কি টাইপ অফ অ্যামাইনো অ্যাসিডকে দেখতে পাওয়া যায়, এটা একটা কোশ্চেনের মধ্যে আসে। ঠিক আছে, বেশ, নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট রিলেটেড কারগুলো রেডি করবো আমি। প্রথমেই হচ্ছে গ্রিফিথের এক্সপেরিমেন্ট, কার উপর করেছিল, কি ফলাফল পায়। নেক্সট যেটা সেটা হচ্ছে হার্সে ও চেজের এক্সপেরিমেন্ট, হার্সে চেজের এক্সপেরিমেন্ট কার উপর করেছিল, কি ফলাফল পায়। হার্সে চেজের এক্সপেরিমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে, হার্সে অ্যান্ড চেজের এক্সপেরিমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে। নেক্সট হচ্ছে মিসেলসন অ্যান্ড স্টাহলের এক্সপেরিমেন্ট, কার উপর করেছিল, কি ফলাফল পায়, এখানে মাধ্যম কোনটাকে ব্যবহার করেছিল, এটাও আমার মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এই তিনটে এক্সপেরিমেন্টকে মোটামুটি যদি আমি রেডি করে নিতে পারি তাহলে আমার রেডি হয়ে যাবে অর্ধেকটা। নেক্সট কি বলেছে, রেপ্লিকেশন। রেপ্লিকেশনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে দেওয়া রয়েছে সবগুলোই, সেটা হচ্ছে আমার কাছে কি উৎসেচক, কোন উৎসেচক কি কাজ করে, হেলিগেজ কি কাজ করে, গাইডেজ কি কাজ করে, টোপোআইসোমারেজ কাকে বলা হয়, কার নাম টোপোআইসোমারেজ, লাইগেজ কি কাজ করে, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ কি কাজ করে, কোন ডিএনএ পলিমারেজ আমার এই ডিএনএ সিনথেসিস করতে সাহায্য করে। এই কোশ্চেনগুলো আমার খুব ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, তার মানে উৎসেচকগুলোর যে চারটা রয়েছে সেই উৎসেচকের চারটাকে একবার ভালো করে ফলো করবে। নেক্সট হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের মধ্যে সূচনা আর সমাপ্তিকরণ দশা, এই দুটো দশাকে খুব ভালো করে দেখবে। সিগমা ফ্যাক্টরের কাজ আর রো ফ্যাক্টরের কাজ খুব গুরুত্বপূর্ণ। তাহলে আরএনএ পলিমারেজের সঙ্গে যখন ট্রান্সক্রিপশনের রিলেট দেখব, সেই ট্রান্সক্রিপশনের মধ্যে সিগমা ফ্যাক্টর আর রো ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরের নাম আমার কাছে রেডি করতে হবে। ট্রান্সলেশনের সূচনা দশাটা আমার কাছে ইম্পর্টেন্ট। সূচনা দশার মধ্যে কি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, যে আমার কাছে অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করতে বা চার্জ টিআরএনএ কে তৈরি করতে হেল্প করছে, মানে অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএ এর সঙ্গে যুক্ত করতে সাহায্য করছে। আর যখন প্রথম ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হচ্ছে সেই জায়গাটা আমার কাছে এর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে প্রথম ট্রান্সলেশনের সূচনা দশাকে দেখবো, এর ট্রান্সক্রিপশনের সূচনা আর সমাপ্তিকরণকে দেখবো, আর রেপ্লিকেশনের উৎসেচকগুলোকে একটু ভালো করে দেখে যাব। নেক্সট এবার যে বাকি পার্টটা পড়ে থাকে তার মধ্যে থেকে জেনেটিক কোড। জেনেটিক কোডের মধ্যে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে জেনেটিক কোডের যে বিভিন্ন ধরনের রূপভেদ রয়েছে, বা জেনেটিক কোডের মধ্যে কোনটা আমরা স্টার্ট কোডন বলি, কোনটা স্টপ কোডন বলি, এগুলো আমাদের কাছে একটু ইম্পর্টেন্ট। স্টার্ট কোডন, স্টপ কোডন, এর সঙ্গে সঙ্গে কোডনের বৈশিষ্ট্য কি হতে পারে, সেই জায়গাগুলোকে আমি একটু দেখব। ল্যাক ওপেরন, এ দেখো ল্যাক ওপেরনটা রয়েছে। ল্যাক ওপেরনে সব থেকে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে এই রিপ্রেসার প্রোটিন আর অপারেটর অঞ্চল। ঠিক আছে, ল্যাক ওপেরনের মধ্যে কোনটাকে দেখবো না, ল্যাক ওপেরনের বাকি ZYA এর থেকে কি উৎসেচক তৈরি হয়, এই একটা কোশ্চেন দেয়। রিপ্রেসার প্রোটিনের কি কাজ, এই একটা কোশ্চেন দেয়। অপারেটর অঞ্চলের কি কাজ, এই একটা কোশ্চেন খুব আসে। ঠিক আছে, তাহলে ল্যাক ওপেরনের মধ্যে রিপ্রেসার প্রোটিন, অপারেটর অঞ্চল আর স্ট্রাকচারাল জিন, মানে স্ট্রাকচারাল জিনগুলো থেকে কি কি ধরনের উৎসেচক তৈরি হচ্ছে, এই একটা জায়গা। আর এটা যে আমার পলিসিস্ট্রনিক এমআরএনএ, এই কোশ্চেনটাও মাঝে মধ্যে এসেছিল। ঠিক আছে, এই ল্যাক ওপেরনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পলিসিস্ট্রনিক এমআরএনএ। ওকে, তাহলে পলিসিস্ট্রনিক এমআরএনএ যেটা দেখা যায় সেই কোশ্চেনটাও কিন্তু আমার এখানে এসেছিল। ওকে, HGP হিউম্যান জিনোম প্রজেক্টের মধ্যে থেকে কোনটাকে রেডি করবো না, এর প্রাপ্তিটা, মানে হিউম্যান জিনোম প্রজেক্টের যে রেজাল্ট কি কি পাওয়া গেছিল, সেই 1.4 মিলিয়ন বেস পেয়ারের মধ্যে বেসের মধ্যে আমরা দেখতে পাই আমাদের SNPS রয়েছে, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম।
ঠিক আছে, এক একটা ক্রোমোজোমের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 3000 জিন বর্তমান। তাহলে এই যে জায়গাগুলো সব থেকে দীর্ঘতম ক্রোমোজোম হচ্ছে, দীর্ঘতম জিনযুক্ত মানে সব থেকে বেশি জিনযুক্ত ক্রোমোজোম, ক্রোমোজোম নাম্বার 1, সব থেকে কম হচ্ছে কোনটা, ক্রোমোজোম ওয়াই। তাহলে এই যে ইনফরমেশনগুলো বলছি, এই ইনফরমেশনগুলো এখানে আমার ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে এই হিউম্যান জিনোম প্রজেক্ট কত সালে শুরু হয়, 1990, কত সালে শেষ হয়, কারা এই প্রজেক্টটা করেছিল, আর কত টাকা খরচ হয়েছিল, সেটাও আমাদের এখানে দরকার পড়ে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর পদ্ধতির থেকেও, পদ্ধতির মধ্যে শুধু দুটো জায়গাকে রেডি করবে, একটার নাম হচ্ছে সাউদার্ন ব্লটিং কাকে বলে, আর একটাকে বলা হয় জেল ইলেকট্রোফোরেসিস। কি বলা হয়, জেল ইলেকট্রোফোরেসিস। তাহলে সাউদার্ন ব্লটিং অ্যান্ড জেল ইলেকট্রোফোরেসিস কাকে বলে, এই দুটো আর এর ব্যবহার কি জানো, যে ওই পিতৃত্ব পরিচয়ের জন্য এটাকে ব্যবহার করা হয়, তারপরে ক্রিমিনাল আইডেন্টিফিকেশনের জন্য এটাকে ব্যবহার করা হয়। তাহলে এগুলো হচ্ছে সেই জায়গা। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জনক কাকে বলা হয়, স্যার অ্যালেক্স জেফরি। পশ্চিমবঙ্গে বলবো না, ভারতবর্ষের মধ্যে কে নিয়ে আসেন না, ভারতবর্ষের মধ্যে নিয়ে আসেন হচ্ছেন ভিকে কাশ্যপ আর লালজি সিং। এই দুজনা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জনক ভারতের মধ্যে। ঠিক আছে, তাহলে এই নামগুলোকে যেগুলো যেগুলো বলে দিলাম, প্রায় অর্ধেক জিনিস আমার এখানে দেখো অটোমেটিক্যালি রিভাইজও হয়ে গেল। অর্ধেক জিনিস যেগুলো এখানে ইম্পর্টেন্ট ছিল সেগুলো দেখো আমি অলরেডি তোমাদের একবার রিভাইজও করে দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট এখানে কি রয়েছে না, নেক্সট চ্যাপ্টার রয়েছে আমাদের কাছে ইভলিউশনের মধ্যে যে জায়গাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হার্ডি-উইনবার্গ ল। সেই হার্ডি-উইনবার্গ ল থেকে আমার ডেফিনেটলি কোয়েশ্চেন কিন্তু আসবে, একদম সোজা জানো তোমরা, সেই রকমভাবেই হার্ডি-উইনবার্গ লয়ের কোয়েশ্চেন। মানুষের অভিব্যক্তির মধ্যে বিবর্তনের ধারা, কোন কার পরে কি আসছে, কোন অভিব্যক্তির পরে কার অভিব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে অপসারী আর অভিসারী বিবর্তন কাকে বলে, ঠিক আছে, তিমির পাখা কিরকম ধরনের অভিযোজন, বা বললাম যে আমি ডারউইনিয়ান ফিঞ্চ কিরকম ধরনের অভিযোজন, এইগুলো আমার এখানে কোয়েশ্চেনের মধ্যে আসে। তারপর কি বলছে, ফাউন্ডার ইফেক্ট কাকে বলে, ফাউন্ডার ইফেক্ট থেকে কোয়েশ্চেন আসতে পারে। আর বিবর্তনের প্রমাণ, ঠিক আছে, জিওলজিক্যাল টাইম স্কেল, দেখো আমি এখানে জিওলজিক্যাল টাইম স্কেলটা লাগিয়েও দিয়েছি। ঠিক আছে, জিওলজিক্যাল টাইম স্কেলটা এখানে দিয়েও রেখেছি। আর এটা হচ্ছে আমার কাছে মিলার-উরের এক্সপেরিমেন্ট, যেরকম তোমরা ক্লাস 10-এর একটা কোশ্চেন পেতে মনে আছে, ওই কোশ্চেনটাকে কিন্তু এখানেও রেডি করো, যে মিলার-উরের এক্সপেরিমেন্টের মধ্যে কি ব্যবহার করা হয়েছিল, কি প্রোডাক্ট পাওয়া গেছিল, এই কোশ্চেনটা এখনো পর্যন্ত তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ইভলিউশন থেকে আমরা মোটামুটি আবার ওই ফার্স্ট চ্যাপ্টার ওর মতো 3-4টে কোশ্চেনকে এক্সপেক্ট করতে পারি। তাহলে এই কোশ্চেনটা মানে এই চ্যাপ্টার থেকেও এরকম ভাবে 3-4টে কোশ্চেনসকে আমি দেখতে পাবো। তাহলে গোটা চ্যাপ্টারটার মধ্যে মানে গোটা বায়োলজির মধ্যে কোথা থেকে কি পড়তে হবে, কোন জায়গাটার উপর বেশি গুরুত্ব দেবো, সেইগুলো অলরেডি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। বইটা এবার একবার খুলে ফেলার পর যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোকে একবার কুইকলি রিভাইজ করে নাও, তাহলেই দেখে নেবে যে অলরেডি তোমার কাছে বাকি চ্যাপ্টারটা ব্রেনে সেট হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে এই কটাই চ্যাপ্টার ছিল হচ্ছে আমাদের কাছে টোটাল ফার্স্ট সেমিস্টার, মানে তোমাদের কাছে সেমিস্টার নাম্বার 3, ক্লাস 12-এর সেমিস্টার নাম্বার 3। এই সেমিস্টার 3-এর জন্য খুব ভালো করে পরীক্ষা দেবে, ফাটাফাটি পরীক্ষা হবে, পরীক্ষা নিয়ে কোনো চিন্তা নেই, অলরেডি তোমরা প্রচুর প্রিপেয়ার্ড হয়ে রয়েছো। তাই এবার শুধুমাত্র মাথাটা ঠান্ডা রেখে, আমি বললাম না যে আদরিনীকে আদর করে স্ট্রং রুটেতে জল ঢেলে ইলেকট্রিসিটির চার্জ খেয়ে তারপর পি আমাকে ব্লক করে দিয়ে আর আলটিমেটলি ওর ডেরিভেশন থেকে বেঁচে বেরিয়েছে, ম্যাট্রিক্সের খাঁচা থেকে বেরিয়েছে, এখন এসেছে আমাদের কাছে লাস্ট চ্যাপ্টার, লাস্ট এক্সামিনেশন বলবো। তো লাস্ট এক্সাম আমাদের খুব ভালো হবে বায়োলজি একদম ফাটিয়ে দিয়ে আসার পর তারপরে তো তোমাদের সাথে আবার কমিউনিকেট হবে আমাদের, কীরকম কি হলো, কোশ্চেন কীরকম হলো, কোশ্চেন পেপার কীরকম হলো, সমস্ত জিনিস অ্যানালাইসিস সব কিছু নিয়েই আবার দেখা হচ্ছে এই চ্যানেলের মধ্যে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। হোপ এই ভিডিওটা তোমাদের কাছে খুব ইনফরমেটিভ একটা জায়গা।